নতুন করে দেশের ফুটবলে শুরু হয়েছে উন্মাদনা। এই উন্মাদনার অনেকটাই শুরু হয়েছে নারীদের ২০২২ সালে সাফ জয়ের পর। এরপর ২০২৪ সালে আরেকটা সাফ, এরপর এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে অস্ট্রেলিয়ার মূল পর্বের টিকিট নিশ্চিত করা। এর যে নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন আফিদা খন্দকার। তবে আফিদা খন্দকার এখন পর্যন্ত যেখানে আছেন এর অনুপ্রেরণা বা উৎসাহ যাই বলি না কেন, এর পেছনে কে আছেন তার সাথে কথা বলবো আজ। আপনি নিজেও এক সময় ফুটবল খেলেছেন, স্থানীয় থেকে বিভাগীয় পর্যায়ে খেলেছেন, তবে জাতীয় দলে কখনো খেলার সুযোগ হয়নি। সেই স্বপ্নটা আসলে ধীরে ধীরে মেয়ের মধ্যে পূরণ হতে দেখছেন, কেমন লাগছে? আমরা হাতে খড়ি দিয়ে তাদেরকে খেলা শিখিয়েছি। খেলা শেখানোর পর থেকে আমরা চেষ্টা ছিল যে বিকেএসপিতে ভর্তি করব। বিকেএসপিতেও ভর্তি হয়েছে 2 বোন। বিগত দিনে আপনারা শুনেছেন কীভাবে আমরা সেটাকে বিকেএসপিতে ভর্তি করেছি। সেখান থেকে আজকে আফিদা বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। আমরা স্বপ্ন দেখতাম যে বিকেএসপিতে ভর্তি করব, বিকেএসপি থেকে 2টো সার্টিফিকেট অর্জন করবে, এসএসসি এবং এইচএসসি। এই সার্টিফিকেটের মাধ্যমে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, পড়াশোনা করবে। এটাই আমাদের ছিল স্বপ্ন। সেই স্বপ্ন তো পূরণ হয়েছে, সাথে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, আন্ডার-19 ক্যাপ্টেন, 20 ক্যাপ্টেন, সিনিয়র টিমের ক্যাপ্টেন। আসলে আমাদের চাওয়ার থেকে বেশি আমরা পেয়েছি। শুধু অর্জনের ঝুলিটা কিন্তু অনেক বড়, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে মেয়েদের এর এত সাফল্যের যারা পিছনে যারা কাজ করছে, যে সকল মেয়েরা কঠোর পরিশ্রম করে আজকে বাংলাদেশকে একটা উচ্চ স্থানে নিয়ে গেছে, তাদের কিন্তু সেইভাবে বাংলাদেশের লোকজন বলেন, আর অর্থশালী ব্যক্তিরা বলেন, আর ধনাঢ্য ব্যক্তিরাই বলেন, যারা তাদের কিন্তু কিছুই মূল্যায়নটা, অর্থনৈতিক মূল্যায়নটা কিন্তু তারা পাচ্ছে না। সর্বশেষ একটি মেয়ে যদি আজকে ইনজুরি হয়ে যায়, হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রিটমেন্ট করবে, কিন্তু পরবর্তীতে একটা সময় তাকে বাড়ি চলে যেতে হবে। এই চলে যাওয়ার পরে তার কি অবস্থাটা হবে? তাদেরকে লেখাপড়াও হলো না, আবার খেলাধুলাও হলো না। সর্বশেষ কিন্তু ও 10টি বছর সার্ভিস দিয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, বাংলাদেশের জন্য। বাংলাদেশের পতাকাটাকে সে উঁচু করে ধরেছে, কিন্তু তাদের পরবর্তীতে তাদের অবস্থাটা কি? ওই যে মা কাজ করে লোকের বাসাতে বা হোটেলে বা জমিতে, তাকেও কিন্তু সেমই কাজটি করে খেতে হবে। এটি আমরা চাই না। নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাফুফের তরফ থেকে যতটুকু চেষ্টা, তার পাশাপাশি ক্লাবগুলো যেগুলো, তাদেরকেও তো আসলে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ক্লাব পর্যায়ে এবার আফিদা খন্দকার ভুটানে খেলতে গিয়েছিলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব পর্যায়ে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশেও সুযোগটা ছিল, তবে বাংলাদেশে সেই সুযোগটা আসলে কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের মহিলা ফুটবল কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে এশিয়ান কাপে কোয়ালিফাই করছে। এখনই বাংলাদেশে যতগুলো সুনামধন্য ক্লাব আছে, তাদেরও উচিত হচ্ছে যে বাংলাদেশের মহিলা ফুটবলটাকে তাদের প্রফেশনালি নিয়ে আসা, মেয়েদেরকে ক্লাবে রেখে যাওয়া। ভুটানে লিগটা কিন্তু হচ্ছে, ভুটানে বাংলাদেশের মেয়েরা সেখানে যাচ্ছে। কেন যাচ্ছে? ভুটানে কিন্তু তাদের প্রত্যেকটা ক্লাবেই কিন্তু আলাদা মেয়েদের থাকার ব্যবস্থা আছে, যেটি আফিদা আমাকে বলেছে। ওখানে আলাদা ক্লাব আছে, আলাদা মাঠ আছে, সব কিছুই তাদের আলাদা আছে। তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ভুটানের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের ফুটবলটা কিন্তু ওই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 4 তলায় সীমাবদ্ধ। তাদেরকে ওখানে রেখেই কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে। এটি ভালো দিক। আমি মনে করব যে এক জায়গা থেকে তারা দীর্ঘদিন প্র্যাকটিস করেছে বলেই কিন্তু আজকে এখানে এসছে। নর্থ কোরিয়া ক্লাবের সাথে খেলেছেন, সেখানে অধিকাংশ মেয়ে আসলে নর্থ কোরিয়ার যে মেইন দল, জাতীয় দল, সেখানে অনেক খেলোয়াড়ই আছেন। আফিদা খন্দকার বলছিলেন যে একটা অভিজ্ঞতা বা আসলে একটা সামনে থেকে দেখা প্লেয়ারটা কীরকম বা কিভাবে খেলছে, তাদের টেকনিকগুলো, এটা আসলে কতটা কাজে আসবে। এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের 5 জন নারী ফুটবলার ওখানে অংশগ্রহণ করেছে। তাদের পারফরমেন্সটা তারা ওখানে শো করতে পেরেছে, এবং যেহেতু নর্থ কোরিয়ার সাথে আমাদের ফাইনাল রাউন্ডে খেলাটা হবে, অধিকাংশ খেলোয়াড়ই কিন্তু জাতীয় দলে তারাও কিন্তু বুঝতে পেরেছে যে বাংলাদেশের এই 5টি মেয়ে কিন্তু অসাধারণ খেলছে, এবং বাংলাদেশের 5টি মেয়ে এখন দেখছে যে তারাও কিন্তু অসাধারণ খেলা করেছে। তাদের এই অভিজ্ঞতাটা অনেক কাজে লাগবে। তারা কিভাবে খেলে এটি কিন্তু তারা শেয়ার করতে পারবে। অধিকাংশ নারীদেরই আসলে একটা অভিযোগ থাকে যে নিয়মিত যে বেতন ভাতা বা সম্মানী ভাতা যেটাই দেওয়া হোক না কেন, তাই সেটা তাদের হাতে এসে পৌঁছায় না। সেক্ষেত্রে আফিদা খন্দকার একটা সচ্ছল ফ্যামিলি থেকে উঠে এসেছে, তবে বাকি যারা আছেন তাদের এতটা আসলে সচ্ছলতা নেই। সেক্ষেত্রে আসলে কি মনে হয়, বাফুফের তরফ থেকে যেই টাকাটা আসলে দেওয়া হয় তাদেরকে, এটা আসলে নিয়মিত করাটা কতটা জরুরি? আসলে হ্যাঁ, বাফুফে
এনাদেরকে যে বেতন ভাতা সিস্টেমটা চালু করেছে সেটা বিশ্বে কোনো জায়গায় নাই। সবাই কিন্তু লিগের থেকে এই পয়সা ইনকাম করে, যেহেতু বাংলাদেশে প্রপারলি লিগটা হয় না বিধায় কিন্তু তারা এই চালু করেছে যে মেয়েদেরকে ফুটবলে আনতে গেলে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে কিছু টাকার দিয়ে ওদেরকে টিকায় রাখতে হবে। এটি ভালো দিক। বিগত দিনে হয়তো দেখেছি যে 2 মাস হয়ে গেছে, হয়তো 1 মাসের বেতন পেয়েছে, তবে ইদানিং নতুন প্রেসিডেন্ট আসার পর থেকে ওনারা কন্টিনিউ করার চেষ্টা করছেন। আফিদা খন্দকার যে ইনকামটা বা আয়টা হয়, আসলে এই টাকাটা কি পুরোটাই আপনার হাতে তুলে দেন নাকি তিনি নিজে একাই খরচ করেন? আসলে ওর টাকাটা ব্যাংকে আসে, তারপর যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা চাই ওর কাছে, আব্বু টাকাটা পাঠাই দাও, আমরা তোমার একটা বাড়ি করার চেষ্টা করতেছি, সেটাতে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। মানে একটা বাড়ি কি তার নামে হচ্ছে? তারা নামে না, যাক পৈতৃক ভিটাতে একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছি আমরা। আচ্ছা, আফিদা খন্দকার কি সম্প্রতি কোনো লিগ বা কোনো দেশ থেকে আসলে কোনো অফার পেয়েছে কিনা খেলার? না, আরব আমিরাতে হ্যাঁ যখন খেলতে গিয়েছিল তখন তো জানেন একটা ভঙ্গুর অবস্থা, জুনিয়র মেয়েদেরকে নিয়ে খেলতে হয়েছে সেখান থেকে যে আমাদের স্বপ্না, শাহেদ আক্তার, রিপা, আফিদা যারা সিনিয়র ছিলেন তাদেরকে একটু ওখানের অনেক ক্লাবের কর্মকর্তারা ছিলেন, তারা বলেছে যে আগামী লিগে আমরা বেশ কিছু প্লেয়ার বাংলাদেশ থেকে নিব। তো সেটি ওদের লিগটা কবে শুরু হবে জানি না, লিগটা শুরু হলে অবশ্যই বাংলাদেশ থেকে কিছু প্লেয়ার যাবে।